ক্লিন ফিট দেওয়া বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ রাখলে ব্যবস্থার ঘোষণা। সরকারের সিদ্ধান্ত বিষয়ে বৃহস্পতিবার আবারও অ্যাটকো কোয়াব বৈঠক। ১.৫ বছর পর খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল। করোনা প্রতিরোধে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে নানান ব্যবস্থা। আন্দোলনের নামে নাশকতা হলে আওয়ামী লীগের মোকাবেলা ঘোষণা। ইসি গঠনের সার্চ কমিটি প্রস্তাব ধোঁকাবাজি বলছে বিএনপি। এবং জিয়াউদ্দিন বাবলুর মৃত্যুর পর মহাসচিব ইস্যুতে জাতীয় পার্টিতে অস্থিরতা। কো চেয়ারম্যান ও সিনিয়র নেতাদের দফায় দফায় বৈঠক। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। পদার্থবিদ্যায় ৩ বিজ্ঞানীর নোবেল পুরস্কারে ভূষিত হওয়ার খবর। আনোয়ার শীট দামে কম থেকে অনেক বেশি। আনোয়ার শীট। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেলে অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে। বাংলাদেশে যেসব বিদেশি চ্যানেল বিজ্ঞাপন ছাড়া ফুটেজ পাঠাচ্ছে সেসব চ্যানেল সম্প্রচার না করলে কেবল অপারেটরদের বিরুদ্ধে বুধবার থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থা নেবে সরকার। সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি সদস্যদের সঙ্গে বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, এ বিষয়ে কেউ বিভ্রান্তি ছড়ালে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। বিজ্ঞাপন ছাড়া বিদেশি চ্যানেল দেখানোর সরকারি নির্দেশনার পর শুক্রবার থেকে দেশে এসব টেলিভিশনের সম্প্রচার বন্ধ রয়েছে। তথ্যমন্ত্রী বলছেন, অন্যান্য দেশে এই পদ্ধতি চালু থাকলেও বাংলাদেশে তা কার্যকরী একটি মহল বিরোধিতা করে আসছে। কেবল অপারেটররা এক্ষেত্রে যেসব জটিলতার কথা বলছেন তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী। আমরা আজকেও সময় দিচ্ছি যে সমস্ত চ্যানেল ক্লিন ফিড হিসাবে আসে সেগুলো চালানোর জন্য, এবং আগামীকাল থেকে আবার দেশের বিভিন্ন জায়গায়, অর্থাৎ যে সমস্ত চ্যানেল ক্লিন ফিড আসা সত্ত্বেও চালানো হচ্ছে না সেটার জন্য মোবাইল কোর্ট আগামীকাল থেকে আবার চালানো হবে। যারা নানা ধরনের কথা বলছে যে এই প্রযুক্তি লাগবে, ওই প্রযুক্তি লাগবে, এগুলো 10 বছর আগে লাগতো, এখন খুবই সহজ। এবং আবার কেউ কেউ বলে রিয়েল টাইমে দেখানো যাবে না, তো রিয়েল টাইমে আবার দেখার প্রয়োজন কি? দেশে টেলিভিশন দেখার প্যাকেজ নিয়ে কথা বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। সারা পৃথিবীর 700 কোটি মানুষ এসে দেখতে পারবে, মাত্র 300 টাকা লাগে 100টা চ্যানেল দেখতে। এভাবে বাংলাদেশ চলবে না। সরকার বলছে, ক্লিন ফিট না থাকায় দেশের গণমাধ্যম আয় বঞ্চিত হচ্ছিল। বিদেশি চ্যানেলকে নিয়ম মেনেই সম্প্রচার কার্যক্রম চালানোর নির্দেশ আবারও দেন সরকারের মন্ত্রীরা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। বিজ্ঞাপন ছাড়া বিদেশি চ্যানেল সম্প্রচারে সরকারের নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো এবং কেবল অপারেটরদের সংগঠন কোয়াব। বৈঠক শেষে অ্যাটকোর নেতারা বলেছেন, ক্লিন ফিট ছাড়া বিদেশি চ্যানেলের সম্প্রচার কঠিন কিছু নয়, তবে এই সিদ্ধান্ত বাস্তবায়নে বিদেশি চ্যানেলের বাংলাদেশি ডিস্ট্রিবিউটররা 1 থেকে 1.5 বছর সময় চেয়েছে বলে জানান কোয়াবের নেতারা। মোরসান বাবলা রিপোর্ট করছেন। বিজ্ঞাপন ছাড়া বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার কিভাবে করা যায় তার একটি গাইডলাইন তৈরি করতে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকোর সাথে বৈঠকে বসে কোয়াব। পরে সংবাদ সম্মেলনে অ্যাটকোর সভাপতি বলেন, বিদেশি চ্যানেলগুলো ক্লিন ফিট ছাড়া প্রচার হওয়ায় দেশের টেলিভিশন মাধ্যম এবং সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশে যারা টেলিভিশনের সাথে জড়িত আছেন, আপনাদের মতোই যারা আমাদের সহকর্মী, তারপরে টেলিভিশন ওনার্স, আমাদের এটা উইন উইন সিচুয়েশন। এটা সারা বিশ্বে আছে। নিয়মটি হয়েছিল অনেক দিন আগেই, 2006 সালে, কিন্তু এটার বাস্তবায়ন করা হয়নি। তো যাই হোক, সেটা এখন বাস্তবায়ন করা হয়েছে এবং আমরা এই বাস্তবায়নের জন্য সরকারকে আমরা স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। সবাই আসলে বলি এটা আমাদের প্রাণের দাবি ছিল। আমি মনে করি যে কেবল অপারেটর ভাইরাও, তারাও আমাদের সঙ্গে রয়েছে, কারণ এটা তাদেরও একটা বিষয়। যদিও ইনিশিয়ালি এটা মনে হচ্ছে যে এটা কেবল অপারেটরদের জন্য একটা, আমি বলবো যে এটা কালো মেঘের মতো, আসলে তা না। ক্লিন ফিট ছাড়া চ্যানেল বন্ধে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে আরও সময় দেওয়া প্রয়োজন বলে মনে করেন কোয়াব নেতারা। আজকে আমাদের মূল শক্তি আমাদের দর্শক, কিন্তু আইনের একটি নিয়মের এখানে আমাদের অনেকগুলি চ্যানেল, বিজ্ঞাপন যুক্ত চ্যানেল
আমরা সম্প্রচার থেকে বিরত রয়েছে, যেহেতু বিদেশি ব্রডকাস্টাররা আমাদের সরকারের বেঁধে দেওয়ার সময় অনুযায়ী তারা আমাদেরকে সেই ক্লিন ফিড প্রদান করতে পারেনি। বাংলাদেশের মার্কেটটা বেশ বড়, এখানে প্রায় 560-এর অধিক কন্ট্রোল রুম আছে। এই টোটাল 560টা কন্ট্রোল রুমকে ক্লিন ফিড সম্বলিত যে বক্স, সেই বক্স প্রোভাইড করতে হবে এবং সেই বক্স প্রোভাইড করা, বক্স প্রোডাকশন করা একটি সময় সাপেক্ষ ব্যাপার। কোঅপ নেতারা জানিয়েছেন সরকার এ পর্যন্ত ক্লিন ফিড দেওয়া 19টি বিদেশি চ্যানেল প্রচারের জন্য নির্দেশনা দিয়েছে, যা কার্যকর করার কাজ চলছে। পরবর্তী করণীয় নিয়ে 7ই অক্টোবর আবারও অ্যাডকোর সাথে বৈঠকে বসবে কোঅপ। মোরসালিম বাবলা, চ্যানেল আই, ঢাকা। মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র, মাদক চোরাচালান ও মানব পাচার রোধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। সীমান্তে সব ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে প্রয়োজনে গুলি চালানোর হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারত সরকারের দেওয়া অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই বিষয়ে পদক্ষেপ নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার কথা রয়েছে। তিনি জানান, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে গুলি না চালানোর সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু ওই সিদ্ধান্ত থেকে সরে আসতে হচ্ছে। আমরা মায়ানমার এবং বাংলাদেশ বর্ডারে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কখনো গুলি চালাবো না। কালকে আমার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে, আগামীতে আমরা গুলি চালাবো। তখন এই ধরনের এই যে অপকর্ম, ড্রাগ ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং কিংবা এই অস্ত্র পাচার, এগুলো যা একটু একটু, আমরা তো বর্ডারটা খুব ডিফিকাল্ট ওখানে, তো ইনশাল্লাহ আগামীতে এইগুলো সম্ভব না। ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 11 জনের বিরুদ্ধে রায় ঘোষণা পিছিয়ে 21 অক্টোবর ঠিক করেছেন আদালত। বিশেষ জজ আদালত 4-এ আজ এ রায় ঘোষণার কথা ছিল। মামলার রাষ্ট্রপক্ষ দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানিয়েছেন, বিচারক শেখ নাজমুল আলম পারিবারিক বিশেষ কারণে ছুটিতে থাকায় মঙ্গলবার রায় দেওয়া সম্ভব হয়নি। দায়িত্বপ্রাপ্ত বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ আলী হোসাইন 21 অক্টোবর রায় ঘোষণার নতুন তারিখ নির্ধারণ করেছেন। ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে 2019 সালের জুলাইয়ে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে এস.কে সিনহা সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেন। গত বছরের আগস্টে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। সাবেক প্রধান বিচারপতি জনাব এস.কে সিনহার বিরুদ্ধে ঋণ জালিয়াতি করে উনি ফার্মার্স ব্যাংক থেকে যে প্রক্রিয়া 4 কোটি টাকা আত্মসাৎ করে মানি লন্ডারিং করেছিলেন, সেই মামলাটির আজকে রায়ের জন্য দিন ধার্য ছিল। 21-10 তারিখে, পরবর্তী তারিখে এই রায়ের দিন ধার্য করা হয়েছে। ফার্মার্স ব্যাংকের কতিপয় কর্মকর্তাদের সহযোগিতায় তিনি 4 কোটি টাকা একটা ঋণ জালিয়াতির মাধ্যমে এই জিনিসটা তার অ্যাকাউন্টে তিনি টাকাগুলো নিয়ে গেছেন, আরও বিভিন্ন প্রক্রিয়ায় এই টাকাগুলোকে হস্তান্তর, রূপান্তর এবং ছদ্মাবরণ করেছেন। দীর্ঘ 1.5 বছর পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। করোনা প্রতিরোধে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে নানান পদক্ষেপ নিয়েছে হল কর্তৃপক্ষ। উপাচার্য বলেছেন, সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই সবার জন্য শ্রেণী কার্যক্রম এবং হল খুলে দেওয়া সম্ভব হবে। মুসা মল্লিকের রিপোর্ট। সকাল 8টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার কথা থাকলেও সকাল 7টার আগে থেকেই ক্যাম্পাসে আসতে থাকেন চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বরণ করে নিতে প্রতিটি হলেই ছিল ব্যতিক্রমী আয়োজন। করোনা প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার, ময়লা ফেলার জন্য ব্যাগ তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের হাতে। লম্বা সময় পর হলে আসতে পেরে দারুণ খুশি শিক্ষার্থীরা। তবে এতদিন পর একটা গোলাপি মাস্ক পেয়েছি, হলে ঢুকতে পারছি। দীর্ঘদিন পর আবার থাকার জন্য হলে আসা, এটা আসলে অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। স্বাস্থ্য সুরক্ষাকে সবার আগে প্রাধান্য দেওয়ার কথা বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন তারা তাদের আবার প্রিয় হলে উঠেছে, আবার বিশ্ববিদ্যালয় মুখর হয়ে উঠছে এবং আমাদের ক্লাসগুলো অনতিবিলম্বে আমরা শুরু করব আশা করি। বিভিন্ন হল পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন উপাচার্য। যেভাবে শিক্ষার্থীরা ইতিমধ্যেই তাদের স্বাস্থ্য সচেতন বোধ তৈরি করে নিজেরা টিকা কার্যক্রমে অংশগ্রহণ করেছে, সেটি নিঃসন্দেহে প্রশংসনীয়। ইতোমধ্যে হলগুলোতে গণরুম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করতে প্রয়োজনে ক্যাম্পাসেই এনআইডি দেওয়ার ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি এবং শ্রেণী লাইব্রেরির যে কার্যক্রম, সেগুলো শুরু হয়ে গেছে।
খোলা হলো হলও। যারা শিক্ষা সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন এখন সব শ্রেণীর শিক্ষা কার্যক্রমটা শুরু হলে পুরো শিক্ষা ব্যবস্থা পূর্ণতা পেত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল। শুক্রবার মধ্যরাতে কর্ণফুলী টানেলের দ্বিতীয় প্রান্তের নির্মাণ কাজ শেষ হচ্ছে, উদ্বোধন হবে শিগগিরই। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে এই সুখবরটি জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে ৬,৫০০ কোটি টাকা ব্যয় ধরে ৯টি প্রকল্প অনুমোদন হয়েছে। এর মধ্যে ৪টি নতুন প্রকল্প, বাকি 5টি সংশোধনের জন্য আনা হয় বৈঠকে। এতে গণভবন থেকে অনলাইনে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, প্রকল্প অনুমোদন এবং বরাদ্দের দিক থেকে বিশেষ কোনো জেলা যাতে অগ্রাধিকার না পায় সে বিষয়ে সজাগ থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কথা ছিল 22 ডিসেম্বরে উদ্বোধন করব। এখন যা মনে হচ্ছে ঘষা মাজা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে 22 ডিসেম্বর নয় আর অনেক আগেই আমরা শেষ করতে পারবো। সুনির্দিষ্ট তারিখটা আমি এখন বলতে পারছি না, কর্তৃপক্ষ ঠিক করবেন। এডিপি থেকে ধার করা, ওয়ার্ল্ড ব্যাংক থেকে ধার করা বিদেশি কারেন্সিতে যে একটা বিষয়, একইভাবে আমরা এই রিজার্ভ ফান্ডে ধার করতে পারি ইন্টারনালি, আবার কামাই করে ওই বিদেশি মুদ্রায় এটা পরিশোধ করতে হবে। এই হলো শর্ত, যাতে এই রিজার্ভ ফান্ডটা ইনটেক্ট থাকে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান অনুযায়ী সময় মতো নির্বাচন হবে। ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারে নির্মাণাধীন নতুন সেতু পরিদর্শন শেষে তিনি বলেন, আন্দোলনের নামে কেউ নাশকতার চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তা কঠোর হাতে দমন করবে সরকার। 2023 সালের মধ্যে আমিনবাজারের নতুন সেতুর কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিকের গাড়িতে হামলার নিন্দা জানান ওবায়দুল কাদের। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও ঠিক সেভাবে নির্বাচন হবে। আন্দোলন শান্তিপূর্ণভাবে করার অধিকার সব গণতান্ত্রিক দলের আছে, কিন্তু আন্দোলনের নামে দেশে যদি সহিংসতা উপাদান যুক্ত করা হয় এবং জনগণের জানমালের জন্য হুমকি সৃষ্টি করা হয়, সে অবস্থা আওয়ামী লীগ জনগণকে নিয়ে প্রতিরোধ করবে। জনগণ বিএনপিকে কেন ভোট দেবে? প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেছেন, সরকারের জুলুম থেকে বাঁচতেই মানুষ বিএনপিকে ভোট দেবে। রাজধানীতে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনের সময় দল নিরপেক্ষ সরকার না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আক্তার হোসেনের রিপোর্ট। কোন ভরসায় ওই দলকে ভোট দেবে? আগামী নির্বাচন কমিশন গঠন, এসব নিয়ে রাজনৈতিক মহলে এখন চলছে জোরালো আলোচনা। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিয়ে দেশে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নির্বাচন নিয়ে কথা বলেন। পরে তাদের প্রতিক্রিয়া জানায় বিএনপি। সরকার তার নিজের পছন্দ মতো লোকজনদের দিয়ে তৈরি করে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির নামে জনগণকে ধোঁকা দিতে চায় সরকার। যদি নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার না থাকে, তাহলে সেই নির্বাচনটা কখনোই সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য হয় না। নির্বাচনের কমিশন যদি সার্চ কমিটি দিয়ে গঠনের যে অভিজ্ঞতা আমাদের আছে, সে অভিজ্ঞতা হচ্ছে যে একেবারেই আপনার তাদের নিজস্ব লোকজনকে দিয়ে প্রাধান্য দিয়ে তাদেরকে দিয়ে গঠন করা হয়। রাজনীতি চর্চায় বিএনপি সমান সুযোগ পাচ্ছে না অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, নিজেদের নিশ্চিত ভরাডুবি জেনেই আওয়ামী লীগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় না। আবারও সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান তিনি। মানুষ এখন মুক্তি চায়, আওয়ামী লীগের হাত থেকে মুক্তি চায়, শেখ হাসিনার সরকার থেকে মুক্তি চায়, এই অবৈধ সরকারের হাত থেকে মুক্তি চায়। সেই জন্যই মানুষ আজকে বিএনপি একমাত্র দল, যে দল তাদেরকে কিছুটা শান্তিতে দিয়েছিল, ম্যাক্রো ইকোনমিক্সকে একটা স্টেবল পজিশন নিয়ে এসেছিল, সেখানে তারা বিএনপিকে ভোট দেবে। নির্বাচন খেলায় জনগণ আর গ্রহণ করবে না। বিএনপি মহাসচিব বলেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনেই অংশ নেবে না বিএনপি। আওয়ামী লীগ সরকার। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুর পর জাতীয় পার্টির মহাসচিব কে হবেন, এ নিয়ে দলটিতে অস্থিরতা শুরু হয়েছে। ব্যারিস্টার শামীম পাটোয়ারিকে মহাসচিব করছেন চেয়ারম্যান জি এম কাদের। এমন খবরে সোমবার দিনভর দফায় দফায় বৈঠক করেছেন দলের কো চেয়ারম্যান ও সিনিয়র নেতারা। দলের পরীক্ষিত কাউকে মহাসচিব বানানোর দাবি জানাচ্ছেন তারা। রাহুল রায় রিপোর্ট।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় শনিবার মারা যান জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তার মৃত্যুর পর 3 দিনের শোক কর্মসূচিও দেয় দলটি, কিন্তু সেই শোক কাটিয়ে ওঠার আগেই জাতীয় পার্টিতে অস্থিরতা। কে হবেন পরবর্তী মহাসচিব? দলের প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারিকে মহাসচিব করার সম্ভাবনার খবরে দলের সিনিয়র নেতারা কয়েক দফা বৈঠক করেন এবং এর বিরোধিতার কথা জানান। এবং গতকাল একটি সংবাদ আসলো যে তাকে মাননীয় চেয়ারম্যান বানাইতে চাচ্ছেন। তখন আমি আমার কলাবাগানে অফিসে বসা, এখানে সবাই আসলো এক এক করে, আমাকে ফোন করে। সেখানে আলোচনা হলো এবং চেয়ারম্যান সাহেবকে বলা হয়েছে, মজবুর চুরি সাহেব বলছেন যে এটা করা ঠিক হবে না। ওই কেতাবি অভিজ্ঞতা অথবা পাণ্ডিত্য আর রাজনৈতিক ময়দানের অভিজ্ঞতা কিন্তু এক জিনিস নয়। তাহলে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস কিন্তু বড় রাজনীতিবিদ হতে পারতেন। আমাদের সংবিধান বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেন দেশীয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন আইনজীবী, উনি কিন্তু রাজনীতিতে একদমই ভালো করেননি। তারা মনে করছেন নির্বাচন সামনে রেখে যোগ্যতম ব্যক্তিকেই এ দায়িত্ব দিতে হবে। এ নিয়ে চেয়ারম্যানের সঙ্গেও কথা বলেছেন তারা। আমি একটা কথা বললাম যে এই মানে চেয়ারম্যান তার ক্ষমতা আছে, যাকে ইচ্ছা করতে পারেন, তবে সিনিয়র কেউ না আসলে হয়তো বা সবাই এই বিষয়টা মানে সহজভাবে নিতে চাইবে না বা মনক্ষুণ্ণ হবে। সিনিয়র দেখে কাউকে যদি নেয় আমাদের কোনো আপত্তি নেই, ভালো হবে। এই আমরা এটা একমত হয়েছি যে একদম টু মাচ জুনিয়র কাউকে নিলে আমাদের জন্য কাজ করতে অস্বস্তিকর হবে। কিন্তু এই মুহূর্তের সামনে যেহেতু নির্বাচন, অন্য বড় দলের সাথে যেমন আওয়ামী লীগের সাথে যদি আমার বসতে হয়, তাহলে কাদের সাহেব আছেন আওয়ামী লীগের এক দল দক্ষ রাজনীতিবিদ সামনে বসবেন, তার সাথে আপনি কাকে নিয়ে আলোচনা করবেন? সেই ধরনের লোক যদি না থাকে, তা আলোচনার টেবিলে তো আপনি বসতে পারবেন না। তবে এ ব্যাপারে দলের চেয়ারম্যান জিএম কাদের কোনো মন্তব্য করেননি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। চতুর্মুখী পদচারণা থাকায় পেশাদারি থেকে দূরে সরে এসেছেন এখনকার শিক্ষকরা। এমন আক্ষেপ করে শিক্ষাবিদরা বলছেন, তাদের ছেলেবেলার শিক্ষকদের উদ্দেশ্য আর লক্ষ্য ছিল শিক্ষার্থীকে পড়ানো আর ভালো মানুষ করে গড়ে তোলা। এই কালে যার বড়ই অভাব। মোস্তফা মল্লিকের রিপোর্ট। অধিক মুক্তি পাগল সহস্র শহীদের 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। প্রতি বছর ঘটা করে দিবসটি পালন করে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও শিক্ষক সংগঠনগুলো। শিক্ষকেরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। শিক্ষা ও উন্নয়নে শিক্ষকদের অসামান্য অবদান স্মরণ করতেই এই দিবস। শিক্ষাবিদরা বলছেন, তাদের ছেলেবেলায় শিক্ষক মানেই তাদের নায়ক। তবে এখনকার চিত্র ভিন্ন। তিনি মনে করতেন এটি তার পেশা নেশা, মানে এটি একটি বড় দিক। সেখান থেকে আমার কাছে মনে হয় যে একটু আমরা সরে গেছি। এখন মনে হয় যেন আমার আরও চতুর্মুখী বিভিন্ন জায়গায় পদচারণা রাখতে যেন স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন আমরা এই নৈতিকতার বিষয়টাকেও শেখায় কিনা আমি জানি না। শুধু পড়ানো পরীক্ষা, হ্যাঁ আমরাও তো পড়তাম, আমরাও তো পরীক্ষা। তারা বলছেন, শ্রেণীকক্ষে শিক্ষকদের আন্তরিকতা, ভালোবাসা, মূল্যবোধের চর্চা শিক্ষা দেওয়ার যে রেওয়াজ তারা পেয়েছিলেন, এখন কেন যেন তার অভাব রয়েছে। এখন হয়তোবা মাল্টিডিসিপ্লিনারি বিভিন্ন প্রেক্ষাপট তৈরি হওয়ার ফলে এখন অনেকেই আমরা নানা ক্ষেত্রে পদচারণা বাড়িয়ে দেওয়ার ফলে এটির নেতিবাচক একটা প্রভাব আছে। একজন শিক্ষক যেন, যাকে আমরা আলোকিত মানুষ বলছি, মানুষ গড়ার কারিগর বলছি, তার যেন নিজের জীবনটা সহনশীল হয়, তাকে যেন কারো কাছে হাত পাততে না হয়, তাকে যেন কোথা থেকে ধার করতে না। আমাদের দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শ্রেণীকক্ষের সাইজ অনেক বড়, শিক্ষার্থীদের সংখ্যা অনেক বড়, শিক্ষকের সংখ্যা কম। সেই জন্যই হয়তো শিক্ষকরা অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকেই শিক্ষার্থীদের একেবারেই ব্যক্তিগত পর্যায়ে খোঁজ খবর রাখার সুযোগ পান না। ইউনেস্কো বলছে, বিশ্বে বর্তমানে প্রায় 30 কোটি শিশু কখনোই স্কুলে যায়নি। 2030 সালের মধ্যে সব শিশুকে বিদ্যালয়ে নেওয়া হলে সারা পৃথিবীতে প্রায় 10 কোটি শিক্ষক নিয়োগের প্রয়োজন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। দর্শক, খেলাধুলার সব আপডেট নিয়ে আজ আই স্পোর্টস আছেন আরিফ চৌধুরী। যাচ্ছি তার কাছে। আরিফ,
ধন্যবাদ হৃদিতা। স্বাগত আজকের আই স্পোর্টসে। আর শুরুতেই মালদ্বীপে সাফ ফুটবল টুর্নামেন্টের খবর। বাংলাদেশের পরের ম্যাচ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং টুর্নামেন্টের হোস্ট মালদ্বীপের সাথে। 7 অক্টোবর ম্যাচের আগে প্রস্তুতির জন্য 2 দিন সময় পেয়েছে জামাল ভুঁইয়া অ্যান্ড কোম্পানি। বিকেলে প্রেস কনফারেন্স করেছেন বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। বলেছেন টুর্নামেন্টের আগে হেড কোচ পাল্টে দেওয়ার যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন তা সঠিক। ছেলেরা পারে এই বিশ্বাসটা তার আগে থেকেই ছিল। মালদ্বীপ থেকে কভার করেছেন তামান্না তানজিনা। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল সংস্থা সাফ তৃতীয় মেয়াদে সাফের সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। 17 অক্টোবর সাফের কংগ্রেস, চাইলে পরেও মালদ্বীপে আসতে পারতেন তিনি, কিন্তু বাংলাদেশ দলের হেড কোচের পারফরমেন্স এবং নিজের দলের খেলা দেখতে প্রথম ম্যাচ থেকে মাঠে আছেন বাফুফে সভাপতি। আপনাকে ফাইনাল খেলতে গেলে ইউ হ্যাভ টু বিট বাংলাদেশ, ইউ হ্যাভ টু বিট নেপাল, এবং এই কাজটা আমার টিমই পারবে। আমরা ম্যানেজমেন্ট পারবো না, কোচও পারবে না। দ্য প্লেয়ার্স উইল হ্যাভ টু ডু ইট। সো ইট ইজ আপ টু দ্য প্লেয়ার হাউ মাচ দে ওয়ান্ট টু প্লে দ্য ফাইনাল। কোচ নির্বাচনে এ দফায় ভুল করেননি বাফুফে প্রেসিডেন্ট, এরকম প্রশংসা করছেন অনেকেই। তিনি নিজে কি মনে করছেন? আমি ঘরোয়া লিগেরই কোচ হিসাবে দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ অস্কার হ্যাড, বিকজ সে সব প্লেয়ার চিনে এবং বাংলাদেশের মোস্ট অফ দ্য টিম একই স্টাইলেই খেলে। আপনি যদি প্রথম 5টা টিম নেন, যেই ক্লাবগুলোর প্লেয়ার আজকে ন্যাশনাল টিমে আছে, অল অফ দ্য প্লেয়ার্স অলমোস্ট সিমিলার স্টাইল, মাঝে মাঝে একটু চেঞ্জ করে। বিশ্ব ফুটবলে ভালো অবস্থানে যাওয়ার আগে নিজের দেশ এবং নিজের অঞ্চলে ভালো করতে হবে। অন্তত এই উপলব্ধিটা কোচ অস্কার ব্রুজন ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। দায়িত্ব পাওয়ার সাথে সাথেই সাব মিশনের অ্যাসাইনমেন্ট, তাই সময় নষ্ট করতে রাজি নন অস্কার। 18 বছর পর আবারও দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের খেতাব জিততে হবে। টুর্নামেন্ট যদি জিততে হয় স্ট্রাইকারের গোল করতে হবে, আর ডিফেন্ডারও গোল করতেছে, এটাও কিন্তু ওয়েল সেট। কোচ যেভাবে বলছে আসলে সেভাবে করার চেষ্টা করছি, হয়তো অনেকটা ভালো খেলছি বা ভালো খেলতে পারছি আর কি। তো ইনশাল্লাহ হয়তো এরকম খেললে আমরা আরো ভালো করব। প্রথম ম্যাচের ইনজুরি এখনো ভোগাচ্ছে তুপুকে, তাই এদিনও অনুশীলনে নামতে পারেননি তিনি। তবে বাকিরা দারুণ উজ্জীবিত। ফাইনালের পথটা সহজ করতে বাংলাদেশকে আগামী 2টো ম্যাচেই জিততে হবে। বাফুফে সভাপতি জানিয়েছেন নতুন কোচের হাতে দায়িত্ব দিয়ে অনেকটা নির্ভর তিনি মনে করছেন মালদ্বীপ এবং নেপালের বিপক্ষে বাংলাদেশ দল আরো ভালো খেলবে। মালদ্বীপের মালে থেকে তামান্না তানজিনা, চ্যানেল আই। ফুটবলের পর জাতীয় ক্রিকেট টিমের আপডেট। টি-20 বিশ্বকাপ খেলতে ওমানে থাকা টিম টাইগার্সের প্র্যাকটিস ক্যাম্প শুরু হয়েছে। মাস্কাটে টানা 3 দিন অনুশীলন হবে। 8 অক্টোবর ওমান এ দলের সাথে একটি আনঅফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। খেলাটি হবে স্থানীয় আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে। পরদিন আবুধাবিতে যাবে দল। সেখানে 12 ও 14 অক্টোবর আইসিসি নির্ধারিত 2টি প্রস্তুতি ম্যাচ শেষ করে আবারও ওমানে ফিরবে টাইগাররা। 17 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-20 বিশ্বকাপের প্রথম পর্ব শুরু হবে বাংলাদেশ দলের। টুর্নামেন্ট খেলতে এসেছি আমরা, তো তার আগে একটা মেন্টালি রেস্টের প্রয়োজন থাকে। তো সবাই ভাবে রেস্ট নিয়ে আবার মাঠে কামব্যাক করছে। তো আশা করি সবাই এই ফিটনেসটা ভালো আছে। তার মাঝখানে রেস্টের মধ্যেও সবাই ফিটনেস নিয়ে কাজ করেছে। তো এখন এখানে আমরা আজকে থেকে ক্যাম্প শুরু করলাম, তো সবার ফিটনেস অবস্থা ভালো আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন কাল 23 পরিচালকের মধ্যে 7 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। বাকি 16 পরিচালক হওয়ার জন্য লড়াই করবেন 24 প্রার্থী। ভোট গ্রহণ শুরু হবে সকাল 10টায়, চলবে বিকেল 5টা পর্যন্ত। সাদি মাহমুদ জানাচ্ছেন বিসিবি নির্বাচনের আপডেট। মিরপুরের হোম অফ ক্রিকেটে সাজ রব। স্টেডিয়াম এলাকা জুড়ে ব্যানার ফেস্টুনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ইঙ্গিত। মঞ্চ প্রস্তুত, ভোটের লড়াইয়ের অপেক্ষা। করোনা পরিস্থিতির কারণে 66 জন পোস্টাল ব্যালট ও 8 জন ই ব্যালটে ভোট দেওয়ার সুযোগ চেয়েছেন। এদের মধ্যে 57 জনকে সেই সুযোগ দেওয়া হয়েছে। ই ব্যালট এবং পোস্টাল ব্যালট অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি। এটা আগামীকাল 5টার মধ্যে আমরা চেক করব। আর সেই সাথে প্রস্তুতি সম্পূর্ণ 127 জন ভোট দেবে। না, ফিজিক্যালি না, সব মিলিয়ে। আর টোটাল ভোটার হচ্ছে 173, কিন্তু বাকিরা দেওয়ার সুযোগ পাচ্ছে না বিকজ অফ ওখানে নির্বাচিত হয়ে গেছে। 127 থেকে 57 বাদ দিয়ে বাকিরা এখানে সশরীরে উপস্থিত থাকে। বিসিবিতে পরিচালক পদ মূলত 25টি, এর মধ্যে 23টি হয় ভোটের মাধ্যমে।
বাকি দুটি পদ জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত। একোটাই পরিচালক হয়ে গেছেন আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস। বাকি 23 পরিচালকের মধ্যে 7 জন এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই ক্যাটাগরিতে ঢাকা ও রাজশাহী বিভাগের 3 পরিচালক পদে ভোট গ্রহণ হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মাদারীপুরের খালিদ হোসেন। ক্লাব ক্যাটাগরি থেকে 12 পদের জন্য লড়ছেন 16 জন কাউন্সিলর। এই ক্যাটাগরি থেকে নির্বাচন করছেন বিসিবির 2 বারের সভাপতি নাজমুল হাসান এমপি। আছেন এনায়েত হোসেন সিরাজ, মঞ্জুর কাদের, ইসমাইল হায়দার মল্লিকের মতো হেভিওয়েট প্রার্থীরা। ক্যাটাগরি 3 সাবেক ক্রিকেটার, শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় ও সার্ভিসেস সংস্থাগুলো নিয়ে গঠন করা হয়েছে। এখানে পদ একটি, লড়ছেন 2 জন। ভোট গ্রহণ শেষে সেদিনই ফল ঘোষণার ইঙ্গিত দিয়ে রেখেছেন প্রিজাইডিং অফিসার। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক বলা হয় তাকে। অনেকেই বলেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। সব ফরম্যাট মিলিয়ে মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন 117টা ম্যাচে। নড়াইলে এই দিনেই জন্ম নিয়েছিলেন মাশরাফি। আজ 39তম জন্মদিন তার। ম্যাচকে জন্মদিনের শুভেচ্ছা। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদের আবারও ফিরিয়ে নিচ্ছি হৃদিতার কাছে। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দেশে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় করোনা ভাইরাসে 694 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই সময় মারা গেছেন 23 জন। এই পর্যন্ত মোট প্রাণহানি 27,614 জন। আক্রান্ত শনাক্তের হার 2.72। একদিনে সুস্থ হয়েছেন 708 জন। মোট সুস্থ 15,20,296 জন। এই সময় সিলেট এবং রংপুর বিভাগে করোনায় কেউ মারা যাননি। অশোক লেলা, নিফাদ অটোস বিরতি নিচ্ছে। বিরতি পর অন্যান্য সংবাদের সাথে আরো জানিয়ে ফিরব। তাইওয়ানের আকাশ সীমায় চীনা যুদ্ধবিমানে মহড়ার প্রতিবাদে তাইপে মালয়েশিয়ার অর্থনৈতিক জোনে বেইজিং এর যান চলাচলে রাষ্ট্রদূতকে তলব। যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ এবং 16 ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের স্মৃতি বিজড়িত স্থান সে সময়ের রেসকোর্স ময়দান, যা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয়। এরই মধ্যে সেখানে স্বাধীনতা জাদুঘর এবং সুদৃশ্য গ্লাস টাওয়ার নির্মাণ হয়েছে। এখন 3য় পর্যায়ের কাজ চলছে। এই পর্যায়ে নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধুর 7 মার্চের ঐতিহাসিক ভাষণের স্থানে ভাস্কর্য, 16 ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের স্থানে ভাস্কর্য, 40 ফুট প্রশস্ত ওয়াকওয়ে, 30 ফুট প্রশস্ত জলাধার এবং জনসভার জন্য স্থায়ী মঞ্চ। শিশু পার্কের আধুনিকায়নও করা হচ্ছে। এই প্রজেক্টের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে নেক্সট জেনারেশন, তাদেরকে এই মুক্তিযুদ্ধ সম্পর্কে, এই যেহেতু এটি ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের এই সমস্ত বিষয় সম্পর্কে অবহিত করার জন্য কিন্তু এই কার্যক্রম দেখার পাশাপাশি তাদের একটা শিক্ষণীয় একটা স্থানীয় হবে এবং এটা যেন বিনোদনের মাধ্যমে যেন তারা এখানে এসে জানার পাশাপাশি কমফোর্ট সহকারে যেন তারা এই জায়গাগুলো দেখতে পারে। এই জন্যই কিন্তু এই সমস্ত কিছু নিয়েই এই প্রকল্পগুলো শেষ করা হচ্ছে। আগামী বছরের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী পুরো প্রকল্পটি বাস্তবায়ন হলে নতুন রূপে সোহরাওয়ার্দী উদ্যান দেখতে পাবেন দেশের মানুষ। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। তাইওয়ানের আকাশ সীমায় রেকর্ড সংখ্যক চীনা যুদ্ধবিমান প্রবেশ করে মহড়া দিয়েছে। এই নিয়ে টানা 4র্থ দিনের মতো চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ সীমায় প্রবেশ করল। এই সময় প্রায় 150টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ সীমায় প্রবেশ করে। একে দায়িত্ব জ্ঞানহীন উস্কানিমূলক কাজ উল্লেখ করে তা বন্ধ করতে চীনকে আহ্বান জানিয়েছে তাইওয়ান। দক্ষিণ চীন সাগরে মালয়েশিয়ার এক্সক্লুসিভ ইকোনমিক জোনে চীনের কয়েকটি জলযান অবৈধভাবে প্রবেশ করায় মালয়েশিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে তলব করে হুঁশিয়ার করেছে কুয়ালালামপুর। চীনের জলযানগুলো প্রবেশ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ করে কুয়ালালামপুর। সোশ্যাল ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ।
পদার্থবিজ্ঞানে অবদান রাখার জন্য চলতি বছর নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন মার্কিন বিজ্ঞানী সিওকোরো মানাবে, জার্মান বিজ্ঞানী ক্লাউস হ্যাসেলম্যান এবং ইটালির জর্জিও পারেসি। বাংলাদেশে মঙ্গলবার দুপুরে তাদের নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ একাডেমি। পৃথিবী কোনো জটিল নিয়মে চলে, মানুষের কর্মকাণ্ড কি করে জলবায়ু আর সেই ভৌত নিয়মে ব্যাঘাত ঘটাচ্ছে এই নিয়ে গবেষণার স্বীকৃতিতে চলতি বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেলেন ওই 3 বিজ্ঞানী। যুক্তরাষ্ট্রের গবেষক মানাবে এবং জার্মানি হ্যাসেলম্যান পাবেন এবারের পুরস্কারের অর্ধেক, বাকি অর্ধেক পাবেন ইটালির বিজ্ঞানী পারেসি। অর্থনীতি সংবাদ। গত বছরের শুরু থেকে কর্মী সংকট দেখা দেওয়ায় ব্রিটিশ অর্থনীতি চাপের মুখে রয়েছে। অর্থনীতির প্রতিটি অংশে ছড়িয়ে পড়া এই সংকট মধ্যম আকারের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর উপর গুরুতর চাপ সৃষ্টি করেছে। সম্প্রতি প্রকাশ হওয়া জরিপের তথ্য নিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, কর্মীদের অভাব কাজের সক্ষমতার উপর চাপ সৃষ্টি করেছে। মজুদ কমে যাওয়ায় সংস্থাগুলোর সরবরাহ চেইন ব্যাহত হয়ে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে রিপোর্টে জানানো হয়। এনডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মহানগরীর পূজা উদযাপন কমিটি, মন্দির ও ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। মেয়র বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সব প্রস্তুতি নেওয়া হবে। সিটি কর্পোরেশন প্রতিটি পূজা মণ্ডপকে 10,000 টাকা করে দিচ্ছে। সিটি মেয়র বলেন, গত বছরের মতো এবারও রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট সব দফতর ও প্রতিষ্ঠান সার্বিক প্রস্তুতি নিয়েছে। পূবালী ব্যাংক কৃষি সংবাদ। নেত্রকোনার পূর্ব ধলায় মাছের খামারের চারপাশে পেঁপে বাগান করে লাভবান হচ্ছেন কৃষক। প্রতি 10 শতক জায়গায় এক মৌসুমে তাদের 60,000 টাকা পর্যন্ত লাভ থাকছে। প্রকৃতি সংবাদ। মধুমতি নদী ভাঙনে সর্বশান্ত নড়াইলের লোহাগাড়া উপজেলার 7 গ্রামের মানুষ। বিদ্যালয় ও হাটবাজার সহ শতাধিক ঘরবাড়ি ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। নদী ভাঙন রোধে ঠিকাদারের গাফিলতি আর পানি উন্নয়ন বোর্ডের অবহেলার অভিযোগ করছেন স্থানীয়রা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। কোমলমতি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও ভাইরাসজনিত ঝুঁকি থেকে রক্ষার জন্য দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভাইরাস নাশক স্প্রে মেশিন দিয়েছে গ্যাটকো ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এরই অংশ হিসেবে রাজধানী ধানমন্ডির উইজডম ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষের কাছে এই মেশিন হস্তান্তর করা হয়। সে সময় ছিলেন গ্যাটকো ইঞ্জিনিয়ারিং লিমিটেডের মানব সম্পদ বিভাগের প্রধান মঈনুদ্দিন আহমেদ, আদনান ভূঁইয়া ও প্রত্যয় ব্যানার্জি এবং উইজডম স্কুলের প্রিন্সিপাল মোহাম্মদ বদরুল হক। আবার অশোক লেলেন ডিফাদোটস বিরতি, ফিরে এসে যা দেখবেন। রাজধানীর নড়াই নদী দখল ও দূষণ মুক্তের দাবিতে কাগজে নৌকা ভাসিয়ে প্রতীকী প্রতিবাদ, নদী রক্ষায় সীমানা নির্ধারণের তাগিদ। রাজধানীর নড়াই নদীর দখল ও দূষণমুক্তের দাবিতে কাগজে নৌকা ভাসিয়ে প্রতীকী প্রতিবাদ করেছে নোংর বাংলাদেশ। সরকারিভাবে নড়াই নদীকে রামপুরা খাল বলার সমালোচনা করে একে রক্ষায় সীমানা নির্ধারণে আহ্বান জানিয়েছে সংগঠনটি। শমিক আহমেদের রিপোর্ট। পচা আবর্জনায় ভরা দূষিত কালো পানিতে কাগজে রঙিন নৌকা, প্রতীকী এ প্রতিবাদ রাজধানী ঢাকার একমাত্র প্রবাহমান নদী নড়াই রক্ষায়। নদীটির দখল দূষণের বিরুদ্ধে এ কর্মসূচি করেছে নদী রক্ষায় কাজ করা সংগঠন নোংর বাংলাদেশ। এই নদীতে ছোটবেলা গোসল করার পর বাড়ি থেকে একটা কলসি লইতাম, কলসিতে আবার বালু পানি লয়ে আবার বাসা যেতাম। ওই পানি দিয়ে আমরা আবার খাইছিও, আবার পাক শাকও করছি। ভয়াবহ পরিবেশ বিপর্যয় থেকে নদী রক্ষার কর্মসূচিতে যোগ দেন স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
হাতিঝিল প্রকল্প 2,500 কোটি টাকা খরচ করা হয়েছে রামপুরা খাল করে এবং দূরদর্শী পরিকল্পনা নিয়ে এটাই আমি আহ্বান জানাবো। নড়াই নদীর পানি আমরা এক সময় খাওয়ার পানি হিসাবে ব্যবহার করা হতো, আমরা এখানে গোসল করতাম, এখানে প্রচুর মাছ ছিল। যখনই এখানে হাউজিং প্রকল্পগুলো যখন এখানে হয়েছে তখন থেকে এই দূষণ শুরু হয়েছে, নদী দখল শুরু হয়ে গেছে। নড়াই নদীকে সরকারিভাবে খাল বলায় দখলদাররা উৎসাহিত হচ্ছেন বলে অভিযোগ করেন বক্তারা। শুধুমাত্র নড়াই নয়, সারা বাংলাদেশের যতগুলো নদী আছে যে নদীগুলো দখল হয়ে যাচ্ছে, দূষিত হচ্ছে, আমরা যেন প্রত্যেকটা নদী বাঁচানোর জন্য, দূষণমুক্ত করার জন্য সবাই যার যার অবস্থান থেকে অবস্থান গ্রহণ করি। সরকারি নথিতে বলা হচ্ছে এটিকে রামপুরা খাল। একটি নদীকে খাল বলা মানে হচ্ছে যে এখানে দখলদার যারা তাদেরকে সুবিধা করে দেয়া। তো এই রকমের যে কাজগুলো সরকারের ভেতরে হচ্ছে, সরকারের ভেতরে যারা এগুলো দায়িত্বে আছেন তারা কিন্তু সচেতন ইচ্ছে করেই হচ্ছেন না আমার মনে হয়, কারণ আমরা তো এই বিষয়ে কথা বলছি অনেক বছর হয়ে গেল। এই নদীর সীমানা পিলার আমরা দাবি করছি। বালু নদী থেকে নড়াই নদীতে পানি প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। চুয়াডাঙ্গা 2 গৃহবধূকে ধর্ষণ ও হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামির ফাঁসি কার্যকর হয়েছে। সোমবার রাত 11:15টায় যশোর কেন্দ্রীয় কারাগারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিভিল সার্জনের প্রতিনিধিরা উপস্থিতিতে ফাঁসি কার্যকর করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের রায় লক্ষ্মীপুর গ্রামের আজিজুল ওরফে আজিজু মিন্টু ওরফে কালু। ময়না তদন্ত শেষে রাতেই তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আসামিদের ফাঁসি কার্যকর হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নিহতদের স্বজনেরা। 2003 সালে আলমডাঙ্গা থানার জোরগাছা গ্রামের কমলা খাতুন ও তার বান্ধবী ফিঙ্গে বেগম ধর্ষণের পর হত্যার শিকার হন। ওই ঘটনায় নিহত কামেলা খাতুনের মেয়ে হত্যা মামলা করেন। আবারও অশোক লেল্যান্ড, রিফাত অটোস বিরতি। ফিরে এসে যা দেখবেন। ইউএফা নেশনস কাপ ফুটবলের জন্য স্পেন, ফ্রান্স, বেলজিয়াম ও ইটালির প্রস্তুতি।